মালদার গাজলের পরে মুর্শিদাবাদের বহরমপুর এসআইআর চক্রান্তের অভিযোগে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে নিশানা করলেন বিজেপিকে। যারা মারা গেছে তাদের মধ্যে তো অর্ধেকের বেশি হিন্দুও আছে। এসআইআর করে বিজেপি আরো গেছে, যেটুকু ছিল সেটুকুও গেছে, আরো যাবে। ওদের শূন্য করে দিন, ওদের ভাড়া শূন্য করে দিন। বুধবার মালদার গাজল, বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুর। ফের এসআইআর ইস্যুতে মমতার সুর সপ্তমে। তামিলনাড়ুতে বিজেপি গভর্নমেন্ট নেই, তাই এসআইআর হবে ইলেকশনের আগে। কেরালায় নেই, তাই এসআইআর হবে ইলেকশনের আগে। বাংলায় নেই, তাই এসআইআর করতে হবে। কিন্তু আসামে তো তুমি আছো, তাহলে আসামে কেন এসআইআর হবে না বাবু? একটু উত্তর দাও, উত্তর তোমায় দিতেই হবে। ত্রিপুরায় কেন হবে না? বিজেপি আছে বলে ত্রিপুরা বাংলাদেশের বর্ডার নয়? বলুন, রোহিঙ্গা যদি আসে, বাংলায় তো বর্ডার নেই, আসে মণিপুর হয়ে, মিজোরাম হয়ে, নাগাল্যান্ড হয়ে, সেখানে কেন এসআইআর হবে না? বিজেপি আছে বলে। ইলেকশন ঘোষণা হবে ফেব্রুয়ারি মাসে। ইলেকশনের আগে গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে উন্নয়নে, সেই জন্য ইলেকশনের 3 মাস আগে এসআইআর ডিক্লেয়ার করেছে। আরে তোমার হিম্মত থাকলে তুমি 2 বছরে করতে। তুমি তো 2001 ইলেকশনের পরে শুরু করেছিলে, 2004 ফাইনাল লিস্ট বেরিয়েছিল। এনআরসি বাংলায় হবে না, এই এসআইআরকে তাড়াবো না। আমরা করবো, আমরা লড়বো, আমরা করবো, আমরা জিতবো। নিউজ 18 বাংলা। আমরা দেখলাম একদিকে এসআইআর চক্রান্তের অভিযোগের সরব মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিএলওদের কমিশনের হুঁশিয়ারি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কমিশনের। এসআইআর নিয়ে বিএলওদের খোলা চিঠি সিইও, খোলা চিঠিতে বিএলওদের সতর্কবার্তা কমিশনের। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, ইচ্ছাকৃত ভুলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি, ইচ্ছাকৃত ভুল বলতে কমিশনের তরফ থেকে কি বোঝানো হচ্ছে? দেখো, কমিশনের তরফে আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিছুক্ষণ আগে বুথ লেভেল অফিসারদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন, যেখানে বুথ লেভেল অফিসারদের উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন যে ইচ্ছাকৃতভাবে কোনো ভুল হলে তারা কমিশনের শাস্তির কোপে পড়বেন। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে ভুল বলতে যেটা বোঝানো হচ্ছে যে এনামুলেশন ফর্ম যে রোল ব্যাক করার কথা আজই কমিশনের তরফে জানানো হয়েছে। বিএলও অ্যাপে রোল ব্যাক করার কথা অপশন দেওয়া হয়েছে, যেখানে 2002 ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার যদি কোনো অমিল থাকে সেটা এডিট করে তারা ঠিক রাখতে পারেন বা সংশোধন করতে পারেন। এছাড়াও যদি দেখা যায় যে 50%-এরও বেশি, অর্থাৎ এক একটি বুথে 50টিরও বেশি মৃত ভোটার রয়েছে বা ডুপ্লিকেট ভোটার রয়েছে, সেগুলি আবারও সংশোধন করতে বলা হয়েছে বুথ লেভেল অফিসারদের। সেই কাজগুলি যাতে না করে এবং বুথ লেভেল অফিসারদের তরফে যদি কোনো গাফিলতি হয়, এই ইনামুলেশন ফর্ম যে তথ্য তারা দিয়েছেন সেই তথ্যের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্যের কোনো অমিল দেখা দিলে তাহলে কিন্তু সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে। কি হবে সেই আইনানুগ পদক্ষেপ তা কমিশনের আইনে স্পষ্ট আছে। প্রথমে শোকজ, তারপর সাসপেনশন এবং বিচার বিভাগীয় তদন্ত। কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এটা স্পষ্ট করে মনে করিয়ে দিয়েছেন যে জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটেশনে তারা রয়েছেন, যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যে খোলা চিঠি রাখছেন বুথ লেভেল অফিসারদের উদ্দেশ্যে, সেখানে একটা লাইন খুব গুরুত্বপূর্ণভাবে লিখেছেন যে তাদের মনে রাখতে হবে যে তারা এখন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটেশনে রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে এসআইআর এর কাজ চলাকালীন জাতীয় নির্বাচন কমিশন
তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে। এক্ষেত্রে সরাসরি কমিশন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে, আর কোনো জায়গার বা কোনো অবকাশ নেই বা কারো কেউ কোনো হস্তক্ষেপ করতে পারবেন না জাতীয় নির্বাচন কমিশন যদি কোনো পদক্ষেপ নেয়। অর্থাৎ আগামী 11ই ডিসেম্বর পর্যন্ত এনামুরেশন ফর্ম ডাউনলোড ও ডিজিটাইজেশনের কাজ হবে। কমিশন ইতিমধ্যেই রোল ব্যাক অপশন দিয়েছে বিএলও অ্যাপে। তাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সতর্ক বার্তা দিয়েছেন বিএলওদের উদ্দেশ্যে। রাজ্যে 80,000-এরও বেশি বিএলও রয়েছেন, তাদের উদ্দেশ্যে সতর্ক বার্তা আবারও দিয়েছেন। এই রোল ব্যাক অপশনের মাধ্যমে যদি কোথাও কোনো রকম বিএলওরা ভুল করে থাকেন সেটি সংশোধন করে নেওয়ার জায়গা রয়েছে। অবশ্যই সাম্প্রতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেখানে বিএলওরা আন্দোলন করছেন, অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দল বিএলওদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে খোলা চিঠি, যে বার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। অন্তত একেবারে সম্রাট, আইনি পদক্ষেপ কি কি হবে তা তো স্পষ্ট হলো, কিন্তু আরো একটা বিষয় সামনে আসছে যে ইচ্ছাকৃত ভুল কিভাবে ডিফাইন করবে কমিশন। দেখো, ইচ্ছাকৃত ভুল যেটা ডিফাইন করবে কমিশন সেটা অবশ্যই খোলা চিঠিতে স্পষ্ট করে লেখা নেই, কিন্তু কমিশনের আধিকারিকরা বলছেন ইচ্ছাকৃত ভুল বলতে বোঝাচ্ছে যদি বিএলওরা জানেন যে 2002-এর তালিকার সঙ্গে বর্তমান তালিকার সংশ্লিষ্ট ভোটারের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে অন্য নাম দিয়ে অর্থাৎ দাদু দিদা এই সম্পর্কের সঙ্গে লিঙ্ক করা হচ্ছে 2002-এর ভোটার তালিকার, সেটা হবে ইচ্ছাকৃতভাবে ভুল। বাবা মায়ের সঙ্গে লিঙ্ক করার বদলে কমিশন যে 11 দফা অর্থাৎ যে গাইডলাইন ইতিমধ্যেই দিয়েছে, সম্প্রতি 7 দফাও গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইনেও জেলা শাসকদের স্পষ্ট বলা হয়েছিল বিএলওদের স্পষ্ট করে জানিয়ে দিতে। অর্থাৎ এনামুরেশন ফর্ম যে ইনপুট আপলোড তারা করছেন বিএলওরা, সেখানে দেখা যায় যদি জাতীয় নির্বাচন কমিশনের সাইটে কোনো রকম ভুল ধরা পড়ছে, বিএলওরা যে তথ্য দিচ্ছেন জাতীয় নির্বাচন কমিশনের সাইটে যে তথ্য আছে সেখানে যদি কোনো অমিল দেখা যায় তাহলেই সেটাকে ধরে নেওয়া হবে ইচ্ছাকৃতভাবে ভুল করছেন বিএলওরা, আর সেখানেই বিএলওরা শাস্তির কোপে পড়বেন। আর যেটা গুরুত্বপূর্ণ, আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যে খোলা চিঠি দিচ্ছেন, যে বার্তা দিচ্ছেন বিএলওদের, সেখানে একটা বিষয় স্পষ্ট করছেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বিএলওদের মনে রাখতে হবে তারা জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটেশনে আছেন। এই লাইনটা যথেষ্ট গুরুত্বপূর্ণ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে। বেশ, অর্থাৎ এসআইআর নিয়ে এবার বিএলওদের খোলা চিঠি, সিওর খোলা চিঠিতে বিএলওদের সতর্কবার্তা কমিশনের। অর্থাৎ একদিকে দেখলেন যে ইচ্ছাকৃত ভুলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কমিশনের, অন্যদিকে বিএলওদের পাশে সুপ্রিম কোর্ট। অতিরিক্ত চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগ, সুপ্রিম কোর্টে মামলা অভিনেতা বিজয়ের দলের, প্রয়োজনে অতিরিক্ত বিএলও নিয়োগের নির্দেশ। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রীর কাছে যাব। মৈত্রী, আমরা দেখেছি যে প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছিলেন যে কাজের চাপে বিএলওরা অসুস্থ হচ্ছে, আর এবার বিএলওদের পাশে সুপ্রিম কোর্ট। আজ সুপ্রিম কোর্টের অবস্থান কি ছিল? দেখো, আজকে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার শুনানি ছিল এবং সেখানে তারা বিএলওদের পাশেই দাঁড়িয়েছেন। কার্যত তাদের বক্তব্য যে যদি বিএলওদের ওপর যদি এত বেশি পরিমাণের চাপ থাকে, যেটা আইনজীবীদের তরফ থেকেও উল্লেখ করা হয়েছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে বিএলওদের ওই চাপ কমানোর জন্য অতিরিক্ত সরকারি কর্মী নিয়োগ করার কথা বলা হয়েছে এবং বিএলওদের যাদের ক্ষেত্রে চাপ রয়েছে তাদের কেস টু কেস বেসিসে সরকারের তরফ থেকে খতিয়ে দেখার কথাও বলা হয়েছে, যাতে রিলিভার যাতে তাদের দেওয়া যায়। একেবারেই মৈত্রী, অর্থাৎ পর্যবেক্ষণ প্রধান বিচারপতি সূর্যকান্ত বেঞ্চের রাজ্য সরকারগুলিকে নিয়োগের সুপ্রিম পরামর্শ, বিএলও অব্যাহতি চাইলে গুরুত্ব দিয়ে দেখার পরামর্শ, বেশি নিয়োগে চাপ কমবে বিএলওদের। आज का जो मामला था, टीवी के तरफ से एक एप्लीकेशन आई, तमिलनाडु के अंदर में बीएलओज पर एफआईआर रजिस्टर हो रहा है और कुछ बीएलओज सुसाइड कमिट कर रहे हैं। इसीलिए माननीय सर्वोच्च न्यायालय ने आज जो डायरेक्शंस पास किए, पहला डायरेक्शन ये था, हर स्टेट गवर्नमेंट का ये ऑब्लिगेशन है कि इलेक्शन कमीशन के रिक्वेस्ट पर उनको ऑन डेपुटेशन मैन पावर मुहैया कराना है। उनका दूसरा डायरेक्शन था, जो भी डेपुटेशन पर ऑफिसर्स स्टेट गवर्नमेंट के जाएंगे या मैन पावर जाएगा, वो एसआईआर के मामले को रिफ्यूज नहीं कर सकता, एसआईआर का भी काम उनको करना पड़ेगा।
और तीसरा जो लीव एप्लीकेशन से रिलेटेड था कि जो भी BLO लीव एप्लीकेशन देता है उसको केस टू केस बेसिस पे मेरिट पे डिसाइड करके उनको छुट्टी सैंक्शन की जा सकती है। इस तरह का 3 डिरेक्शन। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, ভালোই অর্ডার দিয়েছে যে দরকার আছে অ্যাডিশনাল BLO নিয়োগ দরকার আছে, কিন্তু বিষয়টা এটা ECI এর অবজারভেশনে রাখা উচিত ছিল একদম ফার্স্ট ডে 1 থেকে। প্রেশার অনেক কম হয়ে যেত। ধরুন এই যে ম্যাপিং এর কাজগুলো যদি অ্যাডিশনাল BLO থাকতো তাহলে শেয়ার করতো। ECI কেন এত বিলম্বিত করলো? হ্যাঁ, অবশ্যই এটা ভালো হচ্ছে। রোগ বাড়ালে পরে কাজটা সংক্ষিপ্ত হলে ভালোভাবে কাজটা হয়। সময়টাও যদি একটু বাড়ানো থাকতো, আমাদের তো শুধু এইটুকু কাজ নয়, আমাদের বিভিন্ন কাজ করতে হচ্ছে তার সঙ্গে কিন্তু এটা। তাহলে সব কাজের সঙ্গে যখন আমরা একটা কাজ করি তখন আমাদের কি হয়, আস্তে আস্তে সেই জায়গাটা যদি সময় পাওয়া যায় তাহলে কাজটা নিখুঁতভাবে সম্পূর্ণ করতে পারি। অর্থাৎ একদিকে যখন ইচ্ছাকৃত ভুলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি খোলা চিঠি কমিশনের BLOদের উদ্দেশ্যে, তখন অন্যদিকে BLOদের পাশে সুপ্রিম কোর্ট। আর এই আবহে BLO অধিকার রক্ষা কমিটির মিছিল, কমিশনের সামনে মিছিলে উত্তেজনা, যে ছবি আপনারা দেখছেন, ব্যারিকেড ভেঙে কমিশনে ঢোকার চেষ্টা, পুলিশ আটকালে উত্তেজনা সৃষ্টি হয়। কাজের চাপ কমাতে হবে, ডেটা এন্ট্রির বাড়তি চাপ দেওয়া যাবে না। 2 বছরের কাজ 1 মাসের শেষে নির্দেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পরীক্ষার মরশুমে শিক্ষকদের স্কুল থেকে সরিয়ে নিয়ে এসে শিক্ষার্থীদের ক্ষতি করা চলবে না। BLOদের অন ডিউটি সুনিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনের কাজের চাপে মৃত BLOদের পরিবারের একজনকে চাকরি দিতে হবে। 11 দফা দাবি নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও BLO অধিকার রক্ষা কমিটির। আমি অপারক, তবু তার কন্দন রোলটা যখন ঢোকে না ইশিয়ার তো কিছু নেই, এখনো পর্যন্ত কোনো অর্ডার সেরকম কিছু নেই। এবং যেটা আপনাদের বলছি যেমন ডেথ কেস BLOদের ক্ষেত্রে কিন্তু এক্স গ্রাসিয়া ছিল না। আমরা কমিশনের সাথে কথা বলে ওনাদেরকে রাজি করেছি যে আমরা পাঠাবো। কলকাতা জেলার ক্ষেত্রে তো ডিএম না, কলকাতার ক্ষেত্রে যেহেতু কলকাতা এরিয়া ভর্তি আছে পৌর কমিশনার, সেক্ষেত্রে পৌর কমিশনার হোক বা কাকে হাজবেন্ডের অবস্থা ভীষণ খারাপ। আমি এখানে কাকুতি মিনতি করছি আমার হাজবেন্ডকে বাঁচানো, আমি আর কিছু চাই না। সব সম্পূর্ণ দায়ী হচ্ছে এই ECI। আমার হাজবেন্ডের নাম হচ্ছে অনির্বাণ ব্যানার্জি। এই হচ্ছে কার্ড। কি হয়েছিল আর এখন কি রকম আছে? ওনার পায়ে ইনফেকশন হয়ে গেছে, উনি পা হারাতে বসেছেন এখন। আর আবারও অসুস্থ আরো এক BLO। 1 বছর আগেই অস্ত্রোপচার ডোমজুড়ের বুথ লেভেল অফিসারের, জেলা শাসককে জানিয়েও সুরাহা হয়নি। SIR এর কাজের চাপে গুরুতর অসুস্থ হয়েছেন তিনি। পরিবারের তরফ থেকে এমনটাই দাবি করা হচ্ছে। হাসপাতালে ভর্তি কৃষ্ণনগরের বাসিন্দা। এখন আমি সারাদিন ফিল্ডে থাকি, ফিল্ডে এসে 5টা 6টা কোনোদিন 7টার সময়তেও এসেছি। সেগুলো নিয়ে আবার ডিজিটালাইজ করা, এগুলো আমার পক্ষে অসম্ভব ব্যাপার। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি, কেউ কোনো কথা কর্ণপাত করেনি। এখন আমার এই অবস্থা, বাড়িতে আমার প্রেগনেন্ট ওয়াইফ আছে, বৃদ্ধ বাবা মা আছে, আমার বাড়ির সঙ্গে 1 থেকে 1.5 মাস কোনো সাক্ষাৎ নেই। সেখানে কী হচ্ছে না হচ্ছে, আর এই পারিবারিক চাপ এবং এই পারিপার্শ্বিক চাপে আমার কাজ করা কোনো অসম্ভব নয়। আমি ডিএম ম্যাডামের কাছে রিকোয়েস্ট করছি আমাকে এখান থেকে অব্যাহতি দিন, আমাকে সুইসাইড করতে হবে, এছাড়া আমার আর কোনো উপায় নেই। আর এবার দেখাবো 26 বছর পর ছেলেকে ফিরে পেলেন বাবা মা। SIR-এ বাড়ি ফিরলেন হারিয়ে যাওয়া ছেলে। হাবড়ার তরুণ দত্তের খোঁজ মিলল পিংলায়। 1999 সালে বাড়ি ছাড়েন হাবড়ার তরুণ দত্ত। ব্যবসায়িক ক্ষতি হয় এবং সেই কারণে বাড়ি ছাড়েন তিনি। অনেক খোঁজাখুঁজি করা হয় পরিবারের তরফ থেকে, কিন্তু কোনো হদিশ পায়নি পরিবার। তরুণের ভোটার কার্ড ম্যাপিং করেন BLO। পশ্চিম মেদিনীপুরের পিংলা। কত সাল সেটা? 1999। তারপরে খোঁজেননি আর ছেলেকে? হ্যাঁ খুঁজেছি, আত্মীয় স্বজন এটা ওটা, আর এখন কি খুঁজে লোক পাওয়া যায়? ও যোগাযোগ করেন? না না, পেলাম SIR এর, ওর ভোটার লিস্টে সব ছিল, তাই SIR এর ফর্মটা জমা দিয়ে দিছিলাম। যোগাযোগ করার জন্য করছিল, সেটা যাচ্ছিল লোকেশন ওই ইয়েতে পশ্চিম মেদিনীপুর। তাই বললেই ও আর কি গুরুত্ব দিয়ে সেই ওই জায়গার BLOর সঙ্গে যোগাযোগ করেছে। তারপরে ছেলেকে পেলেন অবশেষে সন্ধান। পয়সা করে লস হয়ে যায়, অনেক টাকা ধার দেনা হয়ে যায় ব্যবসা করতে যায়, সেটা একটা কারণ ছিল। তারপরে বাবা বকাবকি করে, যার জন্য রাগে অভিমানে চলে যায়। 25-26 বছর মনে তো পড়তো SIR এর ফলে। তারপরে যখন যোগাযোগ হয় তখন এখানকার ভোটার লিস্ট
থাকলে তো হবে নি, 2002-এর দিতে হবে, আর 2002-এ আমার ওখানে নাম ছিল। সেই নাম দিতে যে এবার বাবা চেষ্টা করছে তার ছেলের নাম তোলার জন্য। না, ভালো লাগছে। যাবো 2-4 দিনের ভিতর। ডিজিটাইজ করার সময় দেখছি যে ম্যাপিং অলরেডি অন্য কেউ করেছেন, তখনই আমি এটা দেখলাম যে কি ব্যাপার, অন্য কেউ ডিজিটাইজ করেছেন। তারপর এই দুই পরিবারের মেলবন্ধন হলো, ফোন নাম্বার এবং তারা একে অপরের সঙ্গে মিলা গেল। এটা একটা ভালো লাগা ব্যাপার, যে না কেউ বৃদ্ধ পিতা তার সন্তানকে ফিরে পেলো, আর বাবা মাকে ফিরে পেলো তার সন্তান দীর্ঘ 26 বছর পরে। এটা সত্যি আনন্দ দেয়। সাসপেন্ড হুমায়ুন কবির। হুমায়ুনকে সাসপেন্ড তৃণমূলের। ভরতপুরের বিধায়ককে সাসপেন্ড তৃণমূলের। দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হয়েছে হুমায়ুন কবিরকে। হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে তৃণমূলের থেকে। ভরতপুরের বিধায়ককে সাসপেন্ড, কারণ দল বিরোধী কাজ, আর দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড হুমায়ুন কবির। নাম না করে হুমায়ুন বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। একটা জিনিস ভালো করে জেনে রাখুন, নতুন করে মুর্শিদাবাদে কোনো দাঙ্গা হোক এবং এনআইএ এর হাতে কেস তুলে নিয়ে আমাদের ছোট ছোট ভাই বোনদের গ্রেপ্তার করা হোক, এটা আমি চাই না। কোনো দাঙ্গার প্রশ্রয় কখনো দেবেন না। কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে, তারা হচ্ছে দেশের শত্রু। যারা নির্বাচনের 2 মাস আগে থেকে সব রাজনীতি করে, এটা বিজেপির পাল্লায় পড়ে। একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয়, তা নাহলে সব ধানটা পচে যায়। কোথাও মাটির রাস্তা, বর্ষায় হাঁটা যায় না। কোথাও আবার রাস্তার কাজ শুরু হয়েছে, কিন্তু এখনো শেষ হয়নি। এবার সেই দুর্ভোগের দিন শেষ। বাদুড়িয়ার গ্রামে তৈরি হচ্ছে পাকা রাস্তা। 200 বছরে এই প্রথম পিংলায় থমকে থাকা রাস্তার কাজ শুরু হয়েছে। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার রামচন্দ্রপুর উদয় গ্রাম পঞ্চায়েত। এই এলাকায় তৈরি হচ্ছে ইট আর মোরামের রাস্তা, যা গ্রামের প্রথম পাকা রাস্তা। বাদুড়িয়ার হুগলি কর্মকার পাড়া, এখানে ছিল মাটির রাস্তা। প্রতি বছর বর্ষায় ভোগান্তির এক শেষ, হাঁটা যায় না। স্থানীয়দের দাবি, এই কারণে অনেকেই পাড়া ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছেন। সম্প্রতি এলাকায় বসে রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। সেই ক্যাম্পে রাস্তা তৈরির দাবি জানান বাসিন্দারা। এরপরেই পদক্ষেপ। 700 মিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয় 1,80,000 টাকা। কাজও শুরু হয়ে গিয়েছে। এটা সম্ভব হলো পাড়ায় সমাধান মাননীয় মুখ্যমন্ত্রীর যে একটা প্রকল্প এসছে, সেই প্রকল্পে আমরা পাড়ার সবাই মিলে সেখানে যাই এবং আমাদের যে মেম্বার আছেন ওনার সহযোগিতায় এবং মুখ্যমন্ত্রীর পাড়ায় সমাধান প্রকল্প কারণে আজকে এই রাস্তার কাজটা বাস্তবায়িত হয়েছে এবং আমরা সবাই খুব খুশি। আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো ঘোষণা করে, সেই প্রকল্পগুলো দ্রুত কার্যকর করার ব্যবস্থা করে। এটা রাস্তা আগস্ট মাসের 2 তারিখে পাড়ায় সমাধান প্রকল্প নিয়ে আসলো, আর এখনই কাজ শুরু হয়ে গেল। পশ্চিম মেদিনীপুরের পিংলা, এখানকার বারগোকুল এবং দুজিপুরের মধ্যে 4 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। গত বছর রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। এর জন্য পথশ্রী প্রকল্প থেকে বরাদ্দ করা হয় 1,86,00,000 টাকা। কয়েকদিন কাজ চলার পর বন্ধ হয়ে যায়। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই পদক্ষেপ। থমকে যাওয়া রাস্তার কাজ শুরু হলো পিংলায়। গোকুলপুর থেকে বেলার পর্যন্ত যে রাস্তাটি হওয়ার কথা ছিল, সেই মতো অবস্থায় ওই গুটি ফুটি পড়েছিল। বর্তমানে কাজটি শুরু হয়েছে। নিউজ 18 বাংলাকে আমাদের এই গোকুলপুর গ্রাম বা এই সমস্ত পথযাত্রীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। নিউজ 18 বাংলা। নদী ভাঙন রোধ নিয়ে কেন্দ্রের ভূমিকায় সরব মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ ও মালদায় ভাঙন মোকাবিলায় কাজ না করার অভিযোগ। ভাঙন রোধে 136 কোটি টাকায় রাজ্যের 17টি প্রকল্প চালু, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ জেলাতে, মালদা জেলাতেও গঙ্গা, পদ্মা নদী ও ভাগীরথী ভাঙন একটা বড় সমস্যা। 12,116 বিঘা জমি প্রায় নদী গর্ভে তলিয়ে গেছে। প্রকৃতি আমাদের হাতে নেই, নদী আমাদের হাতে নেই। দুর্যোগ
ফলে মানুষের দুর্ভোগ হয়। এটা কেন্দ্রীয় সরকারের অধীনে ছিল, যেটা হচ্ছে গঙ্গা ভাঙন রোধ করা, বন্যা নিয়ন্ত্রণ করা। আমরা মুর্শিদাবাদ ও মালদা উভয় জেলায় নদী রোধের জন্য, ভাঙন রোধের জন্য 1500 কোটি টাকার একটা বড় পরিকল্পনা কেন্দ্রকে পাঠিয়েছি সম্মতি দেওয়ার জন্য, কিন্তু এখনো কোনো উত্তর পাইনি। বর্তমানে নদী ভাঙন উদ্যোগের অংশ হিসেবে রাজ্য সরকারের টাকায় 136 কোটি টাকা ব্যয় করে 17টি স্কিম চালু হয়েছে। আমরা এই নদী ভাঙন উদ্যোগের সূচনা করি, এর জন্য 200 কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। ভাগীরথীতে ভয়ঙ্কর ভাঙন, নবদ্বীপে তলিয়ে গিয়েছে বিঘার পর বিঘা চাষের জমি। উৎকণ্ঠায় কৃষকরা, নদী ভাঙন ঘিরে তরজায় তৃণমূল বিজেপি। এই জমিটার উপর নির্ভর আমার। আচ্ছা, এই জমিটা ভেঙে গেলে আমি কত বসবো, খেতে পাবো না। এটা কি ভাঙা শুরু হয়েছে? হ্যাঁ, শুরু হয়েছে। এই জমিটা চলো বাঁধলে খেতে পাবো। বিঘার পর বিঘা জমিতে সর্ষে এবং শাক, আলু চাষ করছেন কৃষকরা, কিন্তু চিন্তায় নদিয়ার ভাগীরথী পাড়ের কৃষকরা। কারণ নবদ্বীপের বাহিরচর গ্রামে গত 2 সপ্তাহ ধরে পাড় ভাঙছে ভাগীরথী। এই নদীর পাড়েই বিঘার পর বিঘা চাষের জমি। কৃষকদের দাবি, ইতিমধ্যেই কয়েক বিঘা জমি নদীতে তলিয়ে গিয়েছে। একের পর এক গঙ্গা ভেঙে চলে আসছে। আচ্ছা, গ্রামের দিকে চলে আসছে। প্রচুর জমি জায়গা, আলু অনেকটাই ভেঙে গিয়েছে। 1 বিঘা জমির মধ্যে সামান্য আর 2-4 কাটা বেঁচে রয়েছে। জেলা প্রশাসন সবাইকে জানানো হয়েছে, কিন্তু কোনো সুর হাওয়া মেলেনি। ধরুন এই যে আপনি দেখছেন যে আলু চাষ হচ্ছে, 1 বিঘা আলু চাষ করতে 35 থেকে 40,000 45,000 খরচ হয়। প্রতিনিয়ত ভেঙেই যাচ্ছে, সেই আলুর জমি শেষ। তার ক্ষতিপূরণও আমি চাইছি, দাবি করছি। এই যে গঙ্গা বলুন, ভাগীরথী বলুন, এই সমস্ত ব্যাপারটা সবটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের আওতা। দীর্ঘদিন ধরে ড্রেজিং না হওয়ার কারণে আজকে কিন্তু ভাঙনটা হচ্ছে। এমপিরা কি করছে, আমরা যেগুলো করছি, রাজ্য সরকার যেগুলো করছে, সেগুলোকে টুকলি করে ওদের নামে চালিয়ে দিচ্ছে যে আমরা করছি। ওদের অনেকবার দেওয়া হয়েছে, কিন্তু ওরা করবেও না, ওরা বাংলাকে বঞ্চিতই করবে। আমাদের সাংসদ দীর্ঘদিন ধরে বলেছে যে তারা এই গঙ্গার ভাঙন বিষয়টা নিয়ে যদি একটা ডিপিআর তৈরি করে এবং সেটা তৈরি করে যদি আজকে কেন্দ্রীয় সরকারকে দেয়, রাজ্য সরকারের অসহযোগিতার ফলে আজকে এই অবস্থায়, এইরকম একটা ধরাশায়ী অবস্থায় আজকে কৃষকদের দিন কাটাতে হচ্ছে শুধুমাত্র রাজনীতির কারণে। নদিয়ার নবদ্বীপ থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। হাতির হানা রুখতে সতর্ক বন দফতর, বাড়ানো হয়েছে নজরদারি টিম। হাতির যাতায়াতের রাস্তায় বসানো হয়েছে এআই ক্যামেরা, আর এতেই মিলছে সাফল্য। ঝাড়গ্রামের বনাঞ্চল লাগোয়া বাসিন্দাদের দাবি, গত বছরের তুলনায় কমেছে হাতির হানা, প্রাণহানিও কমেছে। ঝাড়গ্রাম, মাঝে মধ্যেই এখানকার বনাঞ্চল থেকে লোকালয়ে ঢুকে পড়ে হাতি, তাণ্ডব চালায়, নষ্ট করে ফসল। হাতির মুখে পড়ে অনেকের মৃত্যুও হয়েছে। এই ছবিটাই বদলাচ্ছে। বন দপ্তরের দাবি, গত বছর তুলনায় এবছর হাতির হানা কমেছে। কারণ হাতির যাতায়াতের রাস্তায় বসানো হয়েছে এআই ক্যামেরা, বাড়ানো হয়েছে ট্র্যাকার টিম, নজরদারি গাড়ির সংখ্যা। বন সুরক্ষা কমিটি এবং কুইক রেসপন্স টিমের সঙ্গে সমন্বয় গড়ে তোলা হয়েছে। তাই লোকালয়ে ঢুকে পড়লে হাতিকে দ্রুত জঙ্গলে ফেরত পাঠানো হচ্ছে। এর কারণ হচ্ছে আমরা ট্র্যাকার আমরা পুরোপুরি রিক্রুট করেছিলাম, রেখেছিলাম, এবং তার সঙ্গে গ্রামবাসীদেরও আমরা সাহায্য পেয়েছি, এবং আমাদের সমস্ত ফরেস্ট স্টাফ এতে পুরোপুরি ডিপ্লয় ছিল এবং তারা এফিসিয়েন্টলি কাজ করেছে। বন দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী গত বছর ঝাড়গ্রামে হাতির হানায় প্রাণ গিয়েছিল 15 জনের। এবছরে 30শে নভেম্বর পর্যন্ত সংখ্যাটা কমে 4। গত বছর প্রায় 50 হেক্টর ধান জমি নষ্ট করে হাতি। এবছরে 30শে নভেম্বর পর্যন্ত 8 হেক্টর ধান জমি নষ্ট করেছে হাতির দল।
কৃষকদের দাবি এলাকায় হাতির হানা কমেছে, তাই চাষও করছেন। আগে ক্ষয়ক্ষতিটা বেশি হতো চাষিদের, এই বছর তো সেরকম উপলব্ধি করতে পারছি না। এবছর মোটামুটি বলতে পারছি না, হাতির সেরকম নাই আমাদের এলাকায়। ধানের সময় মরশুমে ফসলে এবছর ক্ষতি করতে পারেনি। অন্যান্য বছর তো ফসল খেয়ে নিত, অন্যান্য বছর অনেক নষ্ট হয়, তুলনামূলক এই বছর অনেকটা কম। এখানে যে ফরেস্ট আছে তারা সহযোগিতা করে, আমরা গ্রামে বন সুরক্ষা কমিটি আছি। আলিপুরদুয়ারের ফালাকাটা, একটা সময় এখানকার জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়তো হরিণ। বাসিন্দাদের দাবি তখন তাকে মেরে ফেলা হতো। সময় বদলেছে, সচেতনতা বেড়েছে, বদলেছে ছবি। বৃহস্পতিবার ফালাকাটায় ঢুকে পড়ে একটি হরিণ। বন দপ্তরে খবর দেন স্থানীয়রা, হরিণটিকে উদ্ধার করেন বনকর্মীরা। ঝাড়গ্রাম থেকে রাজু সিং এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।